অফিসে নিজের কেবিনে বসে একমনে বই পড়ছে অভনী। আজ নীল অফিসে আসেনি, তাই নিজের কেবিনে বসে ফাইলগুলো ঠিক করা ছাড়া আর কোনো কাজ নেই অভনীর। রাতের বেলা নীলের কাছে পড়তে হয় বিধায় সেই পড়াগুলো অফিসে বসেই কমপ্লিট করতে হয় তার, না হলে এক পায়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার কথা মনে হতেই গা শিউরে উঠে অভনীর। অভনী যখন একমনে পড়ায় ব্যস্ত ঠিক তখনই নিজের হাতে টান অনুভব করে সে, আচমকা এমন হওয়ায় অবাক হয়ে নিজের হাতের দিকে তাকায় অভনী। তার হাতটাকে শক্ত করে ধরে আছে আরেকটি হাত, তবে সেই হাত তার অচেনা নয়। অভনী চোখ তুলে তাকালো নীলের দিকে। নীল একদৃষ্টিতে তাকিয়ে আছে অভনীর দিকে, তার দৃষ্টি এখন ভাবলেশহীন। অভনীর হাত ধরাটা নিজেরটা নিজেই যেন খুব কষ্টে হজম করছে সে। অভনী বলে উঠল, আপনি? হ্যাঁ। ধরে আছেন কেনহি? রো সাহেব, বইটা রাখুন আর চলুন আমার সাথে। কিন্তু কোথায়? এত প্রশ্ন করেন কেন? চলুন মানে চলুন, আপনি কি ভুলে যান আমি অফিসে থাকি বা বাহিরে, দুই দিক দিয়েই আমি আপনার স্যার? ধমক দিয়ে। অভনী বুঝতে পারে না মানুষটা মাঝে মাঝে নরম, মাঝে মাঝে রাগী, আবার মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে যায় কেন। একজন মানুষের কয়টা রূপ থাকে? তবে সে জানতে চায় নীলকে। গভীরভাবে পর্যবেক্ষণ করতে চায় তার সামনে দাঁড়িয়ে থাকা নীল নামক প্রাণীটাকে। অভনীর ভাবনার সুতোয় টান দিয়ে নীল বলে উঠল, চলুন না। অভনী বইটাকে ডেস্কের উপর রেখে কালো খয়েরি একরঙের হালকা সুতি শাড়ির কুচিগুলোতে হাত রেখে উঠে দাঁড়াল। দাঁড়ানোর সাথে সাথেই আবারও হাতে টান অনুভব করল সে। তবে এবার তার সামনে দাঁড়িয়ে থাকা আর দাঁড়িয়ে নেই, তার হাত ধরে হাঁটা শুরু করেছে। অভনীও দাঁড়ানোর আর সুযোগ না পেয়ে হাঁটা শুরু করল। অভনী অবাক হচ্ছে তার হাত ধরে হেঁটে যাওয়া পুরুষটির দিকে তাকিয়ে। মানুষটা আজ কালো খয়েরি রঙের পাঞ্জাবির সাথে হোয়াইট রঙের চুড়িদার পাজামা পরেছে। সিল্কি লম্বা চুলগুলো স্পাইক না করে ছেড়ে দিয়েছে, যার কারণে কয়েকটা চুল অবাধ্য হয়ে বারবার কপালে চলে আসছে। বাম হাতে ব্র্যান্ডের দামি ওয়াচ। আচমকাভাবে নীল আর অভনীর ড্রেসের কালারটা সেম হয়ে গেছে। আচ্ছা, সেম হয়ে গেছে নাকি নীল ইচ্ছে করে পড়েছে বুঝতে পারছে না অভনী। তবে এখন সে এইসব ভাবতে চায় না, এই মুহূর্তে মানুষটাকে একদম অন্যরকম লাগছে। পাঞ্জাবি পায়জামাতে নীলকে কখনো দেখেনি অভনী। নীল হাত ধরাতে কি অদ্ভুত এক শিহরণ ভয়ে যাচ্ছে তার মধ্যে। এই অনুভূতিগুলোর সাথে পরিচিত নয় অভনী। মাহিনের সাথে রিলেশন থাকলেও কখনো এমন লাগেনি তার। অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে তার মধ্যে। তবে এক প্রকার লজ্জাভূত ও কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। নিজের সাথে রীতিমতো যুদ্ধ করে একমনে তাকিয়ে আছে নীলের দিকে। নীল গাড়ির সামনে এনে অভনীর হাত ছেড়ে দিয়ে অভনীর দিকে তাকিয়ে বলল, এইভাবে কারো দিকে তাকিয়ে থাকবেন না মিস অভনী, নজর লেগে যেতে পারে। তাছাড়া আজ কিন্তু আমি নজর টিপও লাগাইনি। মুচকি হেসে অভনীর এই মুহূর্তে নিজের চুলগুলোই টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। ঈশ্বস, কি লজ্জা! অভনীকে লজ্জা পেতে দেখে কথা ঘুরিয়ে নীল বলল, ভিতরে গিয়ে বসুন মিস অভনী, আমাদের লেট হচ্ছে। অভনী নিচের দিকে তাকিয়ে প্রায় দৌড়ে চলে গেল গাড়ির ভিতর। নীল গাড়ির দরজা খুলে যখন বসতে যাবে তখনই বলে উঠল, ও শিট! আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এটা বলেই নীল আবারও দৌড়ে চলে গেল অফিসের ভিতর, আর অভনী ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। কিছুক্ষণ পর নীল অভনীর বইটা এনে ওর হাতে দিয়ে বলল, নিন, পড়তে পড়তে যাবেন। তাছাড়া বইটা রাতেও কাজে লাগবে। অভনী বিরক্তমাখা চোখ নিয়ে তাকালো নীলের দিকে, কিন্তু নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাতে লাগল।
গাড়িতে উঠলে বাহিরের পরিবেশ দেখতে খুব ভালো লাগে অভনীর। বরাবরই প্রকৃতি প্রেমী সে। কিন্তু এই মুহূর্তে কিনা দুটো অদ্ভুত সুন্দর জিনিস দেখা রেখে বইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে সেটা কোনোভাবেই মানতে পারছে না সে। তবুও নীলের ধমক খাওয়ার আগে বইয়ের দিকে মুখ গুজে দিল সে। বইয়ের দিকে মুখ গুজে দিয়েই একসময় ঘুমিয়ে পড়ল অভনী। বাইরের পরিবেশ দেখলে ঘুমটা উড়ে এসে ঝুড়ে বসতে পারত না, কিন্তু বইয়ের কালো কালিতে লেখা অক্ষরগুলোতে সত্যিই হয়তো ঘুম আসার বা ঘুমের নেশা লাগার অদ্ভুত এক মন্ত্র বা ওষুধ দেয়া থাকে, যা নিতান্তই স্টুডেন্টদের ক্ষেত্রেই প্রযোজ্য। অভনীর বেনি করা চুলগুলোর সামনে ছোট ছোট চুলগুলো বারবার সামনে চলে এসে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, যা ঘুমের মধ্যেই অভনীর ভ্রু কুঁচকে যাওয়ার কারণ হিসেবে যথেষ্ট। নীল মুচকি হেসে অভনীর হাত থেকে বইটা নিয়ে ছোট ছোট চুলগুলো কানের পিছে গুজে দিল। আর অস্পষ্ট সুরে বলে উঠল, পাগলি। অভনী ঘুম থেকে উঠে নিজেকে অচেনা একটা রুমে আবিষ্কার করল। ঘুম জড়ানো চোখে নিজেকে এমন অচেনা একটা জায়গায় দেখে ভয় পেয়ে গেল সে। রুমটাতে 89টা খাট দেয়া আছে ছোট ছোট। রুমটাও আকারে অনেকটাই বড়, দেয়ালে আঁকা রয়েছে নানা রকম ছবির আঁকিবুকি। অভনী দুহাতে মাথায় চেপে ধরে ভাবতে লাগল ও কোথায় ছিল আর এখানে কিভাবে। অভনী যখন ভাবনা জগতে জাল বুনতে ব্যস্ত তখনই নীল ওর সামনে এসে বলল, ঘুম ভেঙেছে তাহলে আপনার? আমি তো ভেবেছিলাম আজ সারাদিন আপনি ঘুমিয়েই কাটাবেন। মুচকি হেসে অভনী ঘুমু ঘুমু চোখে নীলের দিকে তাকিয়ে বলে উঠল, হিরো সাহেব আমরা কোথায় এটা? আমি তো চিনতে পারছি না। এটা আমাদের এতিমখানা মিস অভনী। বাহিরে চলুন, বাচ্চারা আপনার ঘুমের ডিস্টার্ব হবে বিধায় কেউ এই রুমে আসছে না। এটা বলেই নীল বাহিরে চলে গিয়ে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকল। ঈশ্বর, আরেকটু হলেই হার্ট অ্যাটাক করতাম। ঘুমু ঘুমু চোখে কাউকে এতটাও কিউট লাগতে পারে? নীলের কথায় অভনীর চোখমুখ খুশিতে জ্বলজ্বল করছে। অভনী আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাহিরে চলে গেল। বাচ্চারা এক একজন এক এক খেলায় ব্যস্ত। অভনী দৌড়ে বাচ্চাদের কাছে গিয়ে বলল, হাই কিউট কিউটিরা, কেমন আছো সবাই? অভনীর কথায় বাচ্চাগুলো দৌড়ে একসাথে জড়ো হয়ে বলল, আমরা ভালা আপা, আজকে তো ভাই আর আপনি আইছেন, আজকে আরো বেশি ভালা। আপনি কেমন আছেন? আমিও আজ অনেক অনেক হ্যাপি তোমাদের কাছে এসে। নীল পিছন থেকে বলে উঠল, কলিজারা, তোরা এই আপুটাকে নিয়ে বালুচরে যা, আমি আসছি। বাচ্চারা অভনীর হাত ধরে দৌড়াতে দৌড়াতে বালুচরে যেতে লাগল। অভনীও দৌড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। যেই হাসির ঝুনঝুনের মতো শব্দ নীলের বুকের ব্যথাটা বাড়িয়ে দেবার জন্য যথেষ্ট। নীল গাড়ির কাছে গিয়ে রহিম চাচা, মিতু আর মিলাকে ডাকল। রহিম চাচাই মূলত এই এতিমখানাটার দেখাশোনা করেন। মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়স হবে ওনার। আর ওনারই দুই মেয়ে মিতু আর মিলা। ওদের মা নেই, তবে মাঝে মাঝে মিসেস নীলিমা আহমেদ এসে ওদের সবাইকে মন ভরে আদর করে যান। মিতুর বয়স 13 বছর আর মিলার বয়স 10 বছর। মিলার জন্মের সময় ওদের মা মারা যায়। রহিম চাচা একা একাই ছোট বাচ্চা 2 জনকে বড় করেছে। উনি বুঝতে পেরেছিল এতিমদের কষ্ট কতটা, তাই উনি সিদ্ধান্ত নেন এতিমখানায় কাজ করবেন। সেই থেকেই নীলদের এতিমখানায়ই থাকেন ওনারা 3 জন। ওনারা এত বছরে নীলদের খুব কাছের মানুষ হয়ে গেছেন। জি ভাইজান কন। মিতু, এই ব্যাগগুলো বালুচর নিয়ে যাত। ভাইজান আমার কাছেও দেন, আপনি লইয়েন না। মিলা, আরে মিলু, কই ছিলি তুই এতক্ষণ, দেখলাম না যে। এই নে একটা ব্যাগটাই তুই নিয়ে যা, বাকিগুলো আমি নিয়ে আসব। আচ্ছা ভাইজান। মিলা
নীল ব্যাগগুলো নিয়ে বালুরচরে যেতে লাগলো। তখন রহিম চাচা এসে বলল, আব্বাজান ব্যাগগুলান আমার কাছে দেন দেহি। আমনে কেন নিতাছেন? আচ্ছা চাচা, আপনি বড় না আমি বড় বলেন তো? তাছাড়া আমাকে দেখে কি রোগী মনে হয় আপনার? আরে কি কও আব্বাজান, ওমন লাগবো কেন? আর তুমি তো আমার আব্বাজান, তাহলে আমার বড় হইবা কেমনে? হাসি দিয়ে। তাহলে আমি থাকতে আপনি কেন ব্যাগ বহন করবেন? কখনো কি দেখেছেন ছেলে খালি হাতে গিয়ে আব্বাজানকে ব্যাগ বহন করতে দিতে? আমি তো আপনাকে আমাদের সাথে বালুরচর যাবার জন্য ডাকলাম। মুচকি হেসে রহিম চাচার হালকা ভাঁজ পড়া চোখে চিকচিক করা জলগুলো বিকেলের রোদের হালকা আলোতে জ্বলজ্বল করছে। নীল আর না দাঁড়িয়ে রহিম চাচাকে আসতে বলে হাঁটা দিল বালুচরের দিকে। এতিমখানাটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত। লম্বা আকারের দালান 2 তলা করা হয়েছে, যার একতলাতে বড় বড় 10টা করে রুম আর রুমগুলো 8-এর 10টা করে ছোট ছোট খাট বসানো। সামনেই পাশে আরেকটা দালানের কথা বলেছেন নিহাল আহমেদ। ঘরটার সামনে বাচ্চাদের খেলার নানা রকম খেলনা সাজানো। তার একটু সামনেই বিশাল বড় বালুচর, যার শেষ সীমান্ত রয়েছে বিশাল নদী। জায়গাটা কিছুটা গ্রামের কাছাকাছি, তবে আশেপাশে কোনো বাড়ি নেই। বিশাল জায়গা জুড়ে শুধু এতিমখানাটাই। নীল বালুচরে গিয়ে দেখল অভনী বাচ্চাগুলোর সাথে অভনী হৈহুল্লোড়ে মেতে আছে। বাচ্চাগুলোর সাথে সাথে অবনীও যেন আজ বাচ্চা হয়ে গেছে। বালুর ভিতর পা ডুবিয়ে একসাথে খেলা করছে। খয়েরি রঙের কাপড়ের আঁচলটা ছড়িয়ে আছে বালুর মধ্যে, আঁচলের সাথে সাথে লম্বা বিনুনিটাও বালুতে মাখামাখি হচ্ছে। কিন্তু সেদিকে মেয়েটার কোনো খেয়ালই নেই। অভনীর খিলখিল করে হাসির শব্দ নদীর তীরের গহীন অরণ্যে আবারও প্রতিফলিত হয়ে ফিরে এসে ঝুনঝুন করে বাজছে নীলের কানে। নীল একপলকে তাকিয়ে আছে অভনীর দিকে। ধরা যায় কোনো সূক্ষ্ম শিকারীর তীরের নিশানা ভুল হতে পারে, কিন্তু নীলের একপলকে তাকিয়ে থাকা ভুল হতে পারে না। নীল ভাবছে, মেয়েটা কখনো বাচ্চা আবার কখনো বড় হয়ে ওঠে, কখনো বাচ্চামো আবার কখনো কঠোর। হয়তো সবকিছুর জন্য পরিস্থিতিই দায়ী। পরিস্থিতি একজন মানুষকে বাচ্চা আবার কখনো বড় করে তোলে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই যে কলিজারা, এদিকে আয়, দেখ দেখ তোদের জন্য কি এনেছে। নীলের কণ্ঠে বাচ্চারা ঘুরে নীলের দিকে তাকালো। সবগুলো বাচ্চা দৌড়ে নীলের কাছে চলে আসলো। বাচ্চাগুলোর পিছন পিছন অবনীও দৌড়ে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগল। মিতু, একটা টুল নিয়ে আয় তো, ব্যাগগুলো আমার কাছে দিয়ে। নীল। মিতু দৌড়ে চলে গেল টুল আনতে। নীল অভনীকে ইশারা করল ওর পাশে আসার জন্য। অভনী ভ্রু জোড়া কুঁচকে নীলের পাশে এসে দাঁড়াল। মিতু টুল নিয়ে আসতেই নীল ব্যাগগুলো টুলের উপর রেখে বলল, আজ আমাদের গুলটোর জন্মদিন। সেই উপলক্ষে তোদের এই আপুটা সবার জন্য এইগুলো এনেছে, আর গুলটোর জন্মদিন উপলক্ষে কেক আনা হয়েছে। সবাই সারি সারিভাবে দাঁড়া, এই আপুটা তোদের সবাইকে গিফট দিবে। অভনী অবাক চোখে তাকিয়ে আছে নীলের দিকে। ও তো এইসব কিছুই জানত না, তাহলে ওর নাম কেন বলল? অভনী যেই বলতে গেল আমি, তখনই নীল একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নাও এটা ওকে দাও, একজনকে দেখিয়ে। সবাইকে গিফট দেওয়ার পর নীল অভনীর হাতে তুলে দিল রহিম চাচার জন্য আনা গিফট। অভনী মুচকি হেসে রহিম চাচার দিকে এগিয়ে দিল। এইসবের কি দরকার ছিল মা? তোমরা আইছো এই তো অনেক। অভনীর মাথায় হাত দিয়ে, আমি আনি। অভনীকে আর কিছু বলতে না দিয়ে নীল বলে উঠল, আরে চাচা, ও তো আপনার মেয়ের মতোই, তাই এনেছে। বাচ্চাগুলো ব্যাগ খুলে দেখল সবার জন্য খুব সুন্দর সুন্দর জামা। নীল বলল, সবাই এখনই জামাগুলো পরে আসো।
আর গুলটো জামা পাল্টিয়ে তাড়াতাড়ি আমার কাছে আয় তো। বাচ্চারা সবাই সেখানেই জামা পাল্টাতে লাগলো আর খুশিতে লাফাতে লাগলো। মিতু, মিলা আর রহিম চাচা চলে গেলে জামা পাল্টাতে। অভনি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে বাচ্চাগুলোর দিকে। বিকেলের সেই হালকা রোদে বাচ্চাদের হাসিগুলো কি মায়াই না ফেলছে তাকে। তার থেকে বেশি মায় ফেলছে বাচ্চাদের এই একটুকরো হাসি উপহার দেবার মালিক তার হিরো সাহেবকে। অভনি ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে হাত পেতে বলল, হিরো সাহেব, আমার গিফট কই? নীল মুচকি হেসে ওর দিল, সরি মিস অভনি, আপনারটা আনতে ভুলে গেছি। তবে এই শাড়িটাতেই আপনাকে খুব সুন্দর লাগছে। নীলের মুখে সুন্দর শব্দটা শুনে মুহূর্তেই লজ্জায় লাল হয়ে গেল অভনির গাল দুটো। এক মুঠো কন্যা সুন্দরী রোদ অভনির মুখে এসে কি অদ্ভুত এক সৌন্দর্য এসে ভর করেছে অভনির মুখে। নীল চোখ ঘুরিয়ে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে অভনির দিকে আর তাকাতে চায় না সে। বড্ড মায়াবিনী এই মেয়ে, না হলে কি আর এত দ্রুত তার মায়ার বাঁধনে বেঁধে ফেলতে পারত? বাচ্চারা সবাই ড্রেস চেঞ্জ করে আসলে গুলটোর জন্মদিনের কেক কাটে। নীল আরেকটা ব্যাগ থেকে বাচ্চাদের জন্য আনা চকলেটগুলো দিয়ে কতগুলো বেলুন ধরিয়ে দিল সবার হাতে। সবার মধ্যে আবারও খিলখিল করে হাসির, লাফানোর রুল পড়ে যায়। সন্ধ্যার হালকা আবছা আলো ফুটে উঠেছে। অভনি আবারও ব্যস্ত হয়ে পড়ল বাচ্চাগুলোর সাথে খেলায় আর এমন সুন্দর মুহূর্তগুলোকে নিজের মোবাইলের ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত নীল। নদীর পানিতে পা ভিজিয়ে এক হাত দূরত্বে বসে আছে নীল আর অভনি। অভনি হাঁটুর একটু নিচ অবধি পর্যন্ত শাড়ি ধরে পা নাচাতে লাগল। আজ যেন পুরোদমে বাচ্চা হয়ে গেছে সে। নীল ভ্রু কুঁচকে অভনির দিকে তাকিয়ে বলে উঠল, মিস অভনি, এভাবে পা নাচালে সারা রাতেও মাছ আসবে না। ওরা আজ রাতে বাচ্চাদের সাথেই খেয়ে যাবে, রান্নাও করবে সবাই মিলে। তাই অভনি বায়না ধরেছে নীলকে নদী থেকে মাছ ধরতে হবে। আর সেই বায়না পূরণ করার জন্য বেচারা নীল প্রায় আধা ঘন্টা যাবৎ অসহায় চোখে ছিপের দিকে তাকিয়ে আছে, কিন্তু একটা মাছও পায়নি। বাচ্চাগুলোকে পড়তে বসিয়ে এসেছে। নীল নদীর মাঝখানে ছোট্ট মাঝির নৌকায় জ্বলজ্বল করা আলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মাঝিটাকে ডেকে উঠল নীল। বারবার নীলের কথাগুলোই প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। মাঝি শুনতে পেয়েছে বলে মনে হল না। তাই আবারও ছিপের দিকে নজর দিল সে। অভনির নীলের এমন বিরক্তি মাখা মুখ দেখে খুব হাসি পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হেসে উঠলে নীলের ধমক খেতে পারে বিধায় চুপ করে রইল। সন্ধ্যার অন্ধকার ফুটে উঠেছে চারদিকে। হয়তো একটু পরেই মাথার উপরে থালার মতো বৃয় আকারের চাঁদটা ফুটে উঠবে। কিছুক্ষণ পর মাঝি তার ছোট্ট নৌকাটি নিয়ে নীলদের দিকে এগিয়ে আসল। এসে বলল, সাপ ডাকছিলেন? মাঝির কথায় নীলের অসহায় মুখে আলো ফুটে এলো। নীল বলে উঠল, হাম হাম, তুমি মাছ পেয়েছ? হু সাব, আফনের লাগব? হুম লাগবে। আপনি যতগুলো মাছ পাইছেন সবগুলো দিয়ে যান। মাঝি সবগুলো মাছ নীলের হাতে ধরিয়ে দিল। নীল পকেট থেকে টাকা বের করে মাঝিকে দিল। মাঝি বলল, আমার কাছে এখন ভাঙতি নাই তো সাব। নীল মুচকি হেসে বলল, ভাঙতি লাগবে না, এটা পুরোটাই তোমার। তুমি জানো না আমার কত বড় উপকার করলে, না হলে আমায় আজ সারারাত না ঘুমিয়ে এখানে বসে থাকতে হতো। ধন্যবাদ সাব। মাঝি চলে গেলে নীল অভনিকে বলল, মিস অভনি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আসছি। নীল দৌড়ে চলে গেল। আর অভনি এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নীলের যাওয়ার দিকে। কিছুটা দূরত্ব নিয়ে নদীর তীর ঘেঁষে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে নীল আর অভনি। দুজনের মধ্যে শুনশান নীরবতা।
নীরবতার বলরেখা কাটিয়ে নীল বলে উঠল, গুলটোকে আমি অন্য সব বাচ্চাদের মতো পাইনি, গুলটোকে পেয়েছিলাম শহরের এক কোনো ময়লা আবর্জনার ড্রেনে। গুলটো চিৎকার করে কান্না করছিল, কিন্তু সেই কান্নার ভারী যন্ত্রণার শব্দ তার পাষাণ আপনজনের কাছে পৌঁছায়নি। আমি আশেপাশে বাচ্চার কান্না শুনে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কোনো ঘর বা মানুষ ছিল না। বাচ্চাটার কান্নার শব্দটা খুঁজতে খুঁজতে পেয়ে যাই ময়লা আবর্জনার মধ্যে। বুঝতে পারলাম কেউ তার পাপের বোঝ বাচ্চাটার উপর চাপিয়ে দিয়ে হাফ ছেড়ে চলে গেছে সেখান থেকে। মা নিজের সন্তানের জন্য নিজের কিডনি বিক্রি করতে পারে, আবার কিছু মা নিজের সন্তানের গলায় ছুরি ধরে মেরেও ফেলতে পারে, আবার কিছু মা এইরকম ভাবেই রাস্তার মাঝখানে ফেলে যায় তার নারী ছেঁড়া ধনকে। যেখানে নিজেরা মায়েরাই এক একজনের এক এক রকম হয়, সেখানে অন্য কাউকে কিভাবে বিশ্বাস করবে বলতে পারেন? ওর নাম গুলটো নয়, মুন্না। ওকে সবাই আদর করে গুলটো বলে ডাকে। অভনি খেয়াল করল নীলের কণ্ঠে বিষণ্ণতা। অভনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আচ্ছা, আমি তো ওদের জন্য গিফট আনিনি, তাহলে আপনি ওদের কাছে আমার কথা বলবেন কেন? গিফটগুলো আপনিই দিয়েছেন মিস অভনি। আপনার তো অনেক দিনের শখ ছিল ওদের জন্য কিছু করার, তাই এখন আমি আপনার হয়ে দিয়ে দিলাম। বেঁচে থাকলে এর জন্য কিছু চেয়ে নিব। হালকা হেসে, ধন্যবাদ। হেসে, রান্না এখনো হয়নি। অভনি কাদো কাদো মুখ করে বলে উঠল, আমার খিদে লেগেছে। নীল মুচকি হেসে পাজামার পকেট থেকে কয়টা চকলেট বের করে বলল, দুপুরে খাননি, খিদে তো লাগবেই। আপাতত চকলেট খেয়ে থাকেন। অভনি আর কিছু না বলে নীলের হাত থেকে চকলেটগুলো নিয়ে খাওয়া শুরু করল। খেতে খেতে হাঁটতে লাগলো আগে আগে। হঠাৎ নীল পেছন থেকে আবেগপ্রবণ কণ্ঠে ডেকে উঠল, মিস অভনি। অভনি থমকে দাঁড়াল, এই ডাকটাকে উপেক্ষা করার সাধ্যে ওর নেই। অভনি স্নিগ্ধ দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল নিজের পাঞ্জাবির পকেট থেকে একজোড়া ঝুম নূপুর অভনির দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিক যখনই তুমি আমার সাথে সাগর নদীর পার দিয়ে বা পানির মধ্য দিয়ে হাঁটবে, তখন এই নূপুরগুলো পরে হাঁটবে। আর এটাই তোমার আজকের গিফট। মুচকি হেসে অভনি একটু অবাক নয়নে তাকিয়ে রইল নীলের দিকে, নজর নদীর দিকে করে বলে উঠল, হিরো সাহেব, আজকের এই দিনটা আমি কোনোদিনও ভুলব না। আপনাকে ধন্যবাদ এমন সুন্দর একটা দিন উপহার দেবার জন্য। তাই আজকের জন্য আলাদা কোনো উপহার আমার লাগবে না। অভনির শেষের কথাটা শুনে নীলের রাগ উঠে গেল। ও সবসময় চায় অভনির সামনে নিজের রাগ না দেখাতে। কারণ দেখিয়েই অভনিকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। নীল নিজের পাজামাটা ধরে একটু উঁচু করে হাঁটু গেড়ে বসে গেল। অভনি অবাক হয়ে তাকিয়ে আছে শুধু। মাথার উপরের থালার মতো চাঁদ থেকে জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে। অভনির একটা পা টেনে হাঁটুর উপর রাখল। অভনি পা ছোটাতে চেয়ে বলে উঠল, পায়ে ময়লা, আরে কি করছেন আপনি? শাট আপ, ধমক দিয়ে। নীলের ধমকে অভনি মুখে হাত দিয়ে চুপ করে গেল। আর নীল পরম যত্নে অভনির দুপায়ে নূপুর পরিয়ে দিয়ে বলল, এবার হাঁটুন মিস অভনি। আমি কারো পাওনা জিনিস নিজের কাছে রাখি না। এটা বলেই নীল হালকা পানিতে নেমে আগে আগে হাঁটা শুরু করল। অভনিও মাথা নিচু করে চাঁদের আবছা আলোয় পায়ে ফুলের মতো ফুটে ওঠা নূপুরগুলো দেখতে লাগল আর হাঁটতে লাগল। নদীর তীরের বাতাসের সুষা শব্দের সাথে অভনির পায়ের নূপুরের ঝুমঝুম শব্দটা যেন অসম্ভব সুন্দর এক বাজনা বাজিয়ে তুলতে লাগল। নীল পিছন ফিরে অভনির সমানে সমানে পানি দিয়ে হাঁটতে লাগল। নীলের এই মুহূর্তে খুব কবিতা কবিতা পাচ্ছে, কিন্তু কবিতা না গেয়ে এসে গান গাইতে লাগল। তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝর্ণা। আয়না, তুমি হৃদয়ের আয়না।
আয়না, তুমি হৃদয়ের আয়না। নীল অভনীর দিকে তাকিয়ে ইশারা করল ও পরের টুকু বলার জন্য। অভনী একটা মুচকি হাসি দিয়ে গাইতে লাগল। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই গয়না। আয়না, তুমি হৃদয়ের আয়না। আয়না, তুমি হৃদয়ের আয়না। নীলের দিকে আর চোখও তাকিয়ে। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছের হার মেনে যায় যেন সবই। সাজের বেলায় রাঙা গোধূলি, বর্ষা কানের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। গান শেষে নীল বলল, এবার চলুন ওই দিকটায় কি অবস্থা দেখা যাক। আচ্ছা, এখান থেকে বাসায় যেতে কয়টা বাজবে? অভনী 1010 দাঁড়ান, মাকে কল দিয়ে বলে নেই। আপনার বলতো হবে না, আমি বলে দিয়েছি মামুনির কাছে যে আজ আমরা এখানে এসেছি। মামুনি বলে দিবে। নীল এতিম খানার দিকে এগিয়ে যেতে লাগল। অভনী পেছন থেকে বলে উঠল, আচ্ছা, আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভ্রু কুঁচকে পেছনে তাকিয়ে। আজকে আর আমি আপনার কাছে পড়ব না, নিজের রুমে নিজে নিজেই পড়ব। নীল আর কিছু না বলে মুচকি হেসে হাঁটা শুরু করল। আরে আরে, চলে যাচ্ছেন কেন? কিছু তো বলুন। নীল ছোট্ট করে বলল, ওকে, বাচ্চাদের পড়া শেষ, আজ আর ওরা পড়বে না। এক একজন এক এক কাজে ব্যস্ত। অভনী আর নীলও এখন সবার সাথে রান্না করতে ব্যস্ত। বাচ্চাদের সাথে আনন্দে রান্না করে সবাই খেয়ে উঠল। অভনী বাচ্চাদের কপালে চুমু একে দিয়ে বলল, আসি কলিজারা। আপা এই নামে তো আমগরে বাইয়া ডাহে, একটা বাচ্চা। আজ থেকে না হয় আমিও ডাকব। মুচকি হেসে। আপা আমনে আবার আইসেন, আমনেও ভাইয়ের মতো খুব ভালা। বাচ্চারা, তোমরাও এও এও ভালো। আসি কলিজারা, টাটা। কিছুদিন পর নীল বাহিরে থেকে দৌড়ে ভিতে আসল। নীলিমা আহমেদ চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। নীল মায়ের দিকে একবার তাকিয়ে চিল্লিয়ে বলে উঠল, ভাইয়া রে, কই তুই? শুনলাম মোশাররফ চৌধুরী নাকি খুব বড় অ্যাক্সিডেন্ট করেছে। বাঁচবে বলে মনে যায় না। শেষবারের মতো দেখার খুব শখ ছিল রে, কিন্তু তা বুঝি আর হল না। নীলিমা আহমেদ চৌধুরী চমকে উঠলেন। বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে ওনার। মনের মধ্যে আপন কাউকে, ভালোবাসার কাউকে হারানোর ভয় তীব্রভাবে আঁকড়ে ধরেছেন ওনাকে। এই মুহূর্তে উনি আগের সব অতীত ভুলে গিয়ে হন্তদন্ত হয়ে উঠে গিয়ে নীলকে জিজ্ঞাসা করল, কি বলছিস তুই এইসব নীল? কিভাবে হলো এমনটা? আমি যাব আমার ভাইয়ের কাছে। কতদিন দেখি না আমার ভাইটাকে। আমারে নিয়ে চল না বাবা। আমি যাব মুশুর কাছে। মুশু আমাকে রেখে যেতে পারে না। প্লিজ নিয়ে চলো না বাবা। কাঁদতে কাঁদতে। তুমি সত্যিই যাবে মা? নীল, বলেছি না, একবার সময় নষ্ট করছিস কেন? নিয়ে যা আমায়। নীরব উপর থেকে বলে উঠল নীল, আমিও যাব, চল। ওরা তিনজন বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্য। ভাইবোনের সম্পর্কগুলো বুঝি এমনই হয়। যত রাগ অভিমানই থাকুক না কেন, ভাই বোন ভালো নেই শুনলে ঠিক থাকা যায় না। সব বাধা পেরিয়ে চলে যেতে হয় তাদের কাছে। এক মুহূর্তেই ভেঙে যায় সব অভিমান। পুনরায় আবার দেখা দেয় দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। বেঁচে থাকুক অনন্তকাল ভাইবোনের এমন অফুরন্ত পবিয়ে ভালোবাসা। হসপিটালে মোশাররফ চৌধুরীর সিটের সামনে একটা টুলে বসে অন্যদিকে তাকিয়ে কান্না করছে নীলিমা আহমেদ চৌধুরী। অভিমানের বোঝা প্রচণ্ডভাবে আঁকড়ে ধরেছে ওনাকে। মোশাররফ চৌধুরীও কান্না করছেন।
নিজের আদরের বোনকে এতদিনে দেখে চোখের অশ্রুগুলোর বাঁধ ভেঙে গেছে আজ। মনিকা চৌধুরী স্বামীর সিটের এক কোণে বসে আঁচলে মুখ ডেকে কাঁদছেন। নীল, মাইশা আর নীরব অসহায় মুখ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মোশাররফ চৌধুরীর ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি, তবুও বাবার রেস্টের কথা বলে হসপিটালে ভর্তি করিয়ে রেখেছে মাইশা। কান্নাজৃত কণ্ঠে মোশাররফ চৌধুরী বলে উঠলেন, নীলু কাছে আসবি না আমার? তোর মুশু ভাই ডাকছে তোকে, কিরে আসবি না কাছে? ভাইয়ের কান্নাজৃত আদরের ডাককে উপেক্ষা করতে পারলেন না নীলিমা আহমেদ। ভাইয়ের দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়লেন ওনার বুকে। কান্নাগুলো আজ থামতে চাইছে না দুই ভাইবোনের। ওনাদের কান্না দেখে নীল, নীরব আর মাইশার চোখেও পানি চলে এসেছে। দীর্ঘ 25 বছর পর দেখা হয়েছে ওনাদের। আজ যেন সেই ছোট্ট নীলিমা হয়ে দুষ্টুমি করে মায়ের হাতে মার খাবার ভয়ে গুটিসুটি হয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে আছে সে। আর ভাই পরম মমতায় মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিচ্ছে। চারদিকে কান্নার ভারী শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। নীলিমা আহমেদ মাথা উঠিয়ে অভিমানী সুরে বলে উঠলেন, তুই কি করে পারলি রে ভাইয়া? কিভাবে আমকে এত দূরে সরিয়ে দিলি? তোর বুড়ি তোকে ছাড়া থাকতে পারে না জানিস না? তুই প্রতিদিন চকলেট না নিয়ে আসলে আমি মুখ ফুলিয়ে থাকব জানিস না? তোর খাবারে ভাগ বসাতে না পারলে আমার পেটের ভাত হজম হয় না, তোর সাথে মারামারি করে মায়ের হাতে বকা খাওয়াতে না পারলে ভালো লাগে না আমার, তুই কি জানিস না ভাইয়া? কেন করলি এমন, বল কেন করলি? হাতে চড় দিতে দিতে মোশাররফ চৌধুরী বোনকে আবারও বুকে জড়িয়ে ধরলেন। এক হাত দিয়ে জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে মাথায় হাত ভুলাতে ভুলাতে বলতে লাগলেন, তোর কি মনে হয় রে বুড়ি, তোর কাছ থেকে দূরে থেকে আমি ভালো আছি? আমার কষ্ট হয় না? তোকে না জ্বালাতে পেরে আমারও যে খুব কষ্ট হয়েছে রে বুড়ি। কিন্তু সেদিন আমি নিরুপায় ছিলাম। ওটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে। বললেই হলো কোনো উপায় ছিল না? তুই ইচ্ছে করে এমন করেছিস ভাইয়া। না রে পাগলি, তোর ভাই কি তার কলিজার বোন আর প্রাণের বন্ধুর সাথে এমনটা করতে পারে এমনি এমনি বল? সেদিন যদি আমি অপমান করে নিহালকে মেরে ঘর থেকে বের না করে দিতাম তাহলে বাবা বাসায় গিয়ে তোকে অন্য একজনের হাতে তুলে দিত রে। আমি বুঝতে পেরেছিলাম তুই আর নিহাল দুইজন দুজনকে খুব ভালোবাসিস। কিন্তু বাবা সেটা কোনো দিনও মেনে নিত না, কারণ তখন নিহাল এত বড়লোক বা এত বড় বিজনেসম্যান ছিল না তখন। বাবা চট্টগ্রামে কাজে গিয়েছিল, সেখান থেকে আমায় কল দিয়ে বলল, নীলিমাকে কালকে দেখতে আসবে, ছেলেটা আমার বন্ধুর ছেলে, আর এই ছেলের সাথেই ওর বিয়ে কালকেই পড়িয়ে ফেলব, তাই আজকে সন্ধ্যার দিকেই আমি বাসায় চলে আসব। সেদিন বাবার কথা শুনে আমার ভয় লাগতে লাগল, আমার বুড়িটাকে কষ্ট পেতে দেখার ভয়ে। কি করব বুঝতে পারছিলাম না। বাবা চলে আসলে আর কিছুই করার থাকত না, কারণ তুই তো জানিস বাবা এক কথার মানুষ। তোর সাথে কথা বলার জন্য তোকে খুঁজতে খুঁজতে যখন ছাদে গিয়ে দেখলাম তুই আর নিহাল জড়িয়ে ধরে আছিস, তখন আমার কষ্টটা আরও বাড়তে লাগল। তোদেরকে আলাদা হয়ে যেতে দেখতে হবে ভেবে ভয় লাগছিল। তখনই আমার মনে হলো আমি এখনই তোদের বাড়ি থেকে বের করে দেই, তাহলে তোরা একসাথে থাকবি। তাই তোদের ধমকিয়ে নিচে নামিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললাম। কিন্তু বুড়ি বোন আমাদের ছেড়ে যেতে নারাজ। তুই আমার পায়ে ধরে কান্না করছিলি, আমার ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছিল। তবুও তোর সুখের জন্য মনটাকে পাষাণ করে নিহালকে চাবুক দিয়ে মারতেছিলাম। প্রাণের বন্ধুর সেই আর্তনাদ এখনো আমায় ঠিকমতো ঘুমোতে দেয় না। নিহালকে এভাবে মারতে দেখে তুই ঠিক থাকতে পারিসনি। নিহালের হাত ধরে বেরিয়ে গিয়েছিলি বাসা থেকে আর আমাকে বলেছিলি, আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ, আজ থেকে আমার ভাই মরে গেছে।
তোরা বের হবার পর আমি রুমে গিয়ে চিৎকার করে কান্না করছিলাম, মা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বলল, এমনটা কেন করলি? আর এখন কাঁদছিসই বা কেন? ওরা দুজন দুজনকে ভালোবাসতো এটা আমিও বুঝতে পারছিলাম, কিন্তু তাই বলে এভাবে মারলি? আমি মাকে সব কথা খুলে বলে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলাম আর বলছিলাম, মা আমার বুড়ি আমায় আর ভালোবাসে না মা, বোন আমায় ঘেন্না করে মা, আমার বুড়ি রে আমি আর দেখব না মা। আমার বুড়ি আর আমার সাথে মারামারি করবে না? চকলেট না আনলে গাল ফুলিয়ে থাকবে না? আমার খাবারে মারামারি করে ছিনিয়ে নিবে না মা, কিন্তু আমার বুড়ি সুখে থাকবে মা। নিহাল বুড়িকে খুব ভালোবাসে মা, নিহাল আমার বোনকে অনেক অনেক হ্যাপি রাখবে। নীলিমা আহমেদ চৌধুরীর ভাইয়ে বুক থেকে মাথা তুলে একমনে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিলেন, সবার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, মোশাররফ চৌধুরী নীরবে কাঁদছেন। নীলিমা আহমেদ চৌধুরী নীরবতার দেয়াল ভেঙে ভাইকে আবারও জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তুই কেন আমায় তখন বলিসনি ভাইয়া? কেন এতদিন আমায় এত দূরে ফেলে রেখেছিস? কেন একটা বার আমার কাছে এসে বললি না বুড়ি চল বাড়ি চল? কেন বললি না আমার ভাই পাল্টায়নি, আমার ভাই এখনো আমার আগের মুসু ভাইই আছে, কেম বললি না বল? কেন আসলি না আমার কাছে? কেন বললি না তুই আমায় এত ভালোবাসিস? চিৎকার করে, বুড়ি আমি যদি বলতাম তাহলে কি তুই আমাকে ছেড়ে যেতে চাইতি? বাবা তোকে ভুল বুঝে তোকে না খুঁজতো বল? আর বাবা তোকে খুঁজে পেল, ঘরে বন্দি করে বিয়ে দিয়ে দিত, তুই তো চিনিসই বাবাকে। আমি তোদের খোঁজ রাখতাম, জানতাম তোরা কোথায় থাকিস, কিন্তু নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করেছে তাই তোর সামনে যেতে পারিনি, তবে আড়াল থেকে তোকে অনেকবার দেখেছি। দুই ভাইবোন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে, এতদিন পর কাছে পেয়েছে তাই আবেগগুলো যেন ঝর্ণার পানি হয়ে ঝরে পড়ছে। ৪৫ বছরের নীলিমা আহমেদ যেন ভাইয়ের কাছে আবার সেই পিচ্ছি বোন হয়ে গেছে আজ। বেশ কিছুক্ষণ কান্না করার পর মনিকা চৌধুরী পিছন থেকে বলে উঠল, হয়েছে হয়েছে, এবার আমাদের দিকেও একটু তাকাও, এত কান্না করলে পরে তো এখানে সমুদ্র হয়ে যাবে ননদিনী, তুমি আমায় চিনো তো? হেসে, হুমম ভাবি, আমিও ভাইয়ার মতো আড়ালে থেকে তোমাদের সব খোঁজ রেখেছি। মাহিব কই রে? মাইশা এদিকে আয় তো মা। নীলিমা। মাইশা গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার ফুপ্পির কাছে। নীলিমা আহমেদ চৌধুরী মাইশার কপালে একটা কিস করে বলল, মাশাআল্লাহ ভারী মিষ্টি মেয়ে। আচ্ছা ভাইয়া, বাবা মা কেমন আছে রে? অনেক দিন দেখি না। ভালোই আছে, তবে ওরাও তোর জন্য খুব কষ্ট পায়। বুড়ি যাবি ওদের কাছে? নীলিমা আহমেদ চৌধুরীর খুশিতে চোখ দুটো চিকচিক করছে। কতদিন পর যাবে আবার নিজেদের বাড়িটায়। ছোট থেকে বড় হবার কত স্মৃতি জড়িয়ে আছে বাড়িটাই। নীলিমা আহমেদ বলল, হ্যাঁ ভাইয়া যাব। কতদিন পর সবকিছু ঠিক হলো, কিন্তু বাবা কি আমায় মেনে নিবেন? অবশ্যই নিবেন, উনিও তোর জন্য কষ্ট পায়। আচ্ছা যাব, কিন্তু তোকে আজ আমার সাথে আমাদের বাসায় যেতে হবে। নিহালকে একটা বর্ষর সারপ্রাইজ দেয়া যাবে, কি বলিস? আচ্ছা ঠিক আছে। BTW, নীল নীরব ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় মামার কাছে আয়। হাত পেতে নীল আর নীরব এসে মোশাররফ চৌধুরীকে জড়িয়ে ধরল। পাশ থেকে নীলিমা আহমেদ বলে উঠল, আচ্ছা নীল মুসু ভাইয়া তো তেমন কোনো ব্যথা পায়নি, তাহলে তুই কেন তখন ওমনভাবে বললি? তাছাড়া এতটুকু ব্যথায় তো হসপিটালে ভর্তির ও কথা না, তাহলে মানে কি বলতো? না মানে ইয়ে, ওই ইয়ে। নীল মাথা চুলকে, কি ইয়ে করছিস? হ্যাঁ মামুনি, এইসব তোমায় এই ছোট বিচ্ছু ছেলের প্ল্যান।
ওই মামাকে ছোট একটা এক্সিডেন্ট করিয়েছে আর মাইশাকে দিয়ে মামাকে ভর্তি করিয়ে রেখেছে আর তোমাকে ওইসব বলে নিয়ে এসেছে। আমি কিন্তু নিরপেক্ষ মানুষ, আগেই বলে দিলাম। নীরব। তবে রে, তুই কিছু করিস নি ভাইয়া? তুই এই প্ল্যানে যুক্ত ছিলি না? হুই একটু আধটু। নীরব। ও পেটে পেটে তাহলে এত শয়তানি চলে? মামুনিকে বোকা বানানো? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। নীলিমা। নীলিমা আহমেদ চৌধুরী নীলের কাছে যেতে লাগলেন আর নীল বলতে লাগল, মামুনি, আমার কোনো দোষ নেই মামুনি, আমি শুধু তোমাদের এক করতে চেয়েছিলাম। মামার ভিতর যে এত কথা সেটাও জানতাম না। নীলিমা আহমেদ চৌধুরী ছেলের কাছে গিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বললেন, আজকে তোর জন্য বাবা, তোর জন্য আমি আমার পরিবারটাকে আমার ফিরে পেলাম। ওহো, শুধু তোর বললে ভুল হবে, তোদের জন্য। আয় সবাই কাছে আয়। মাইশা, নীল, নীরব সবাই একসাথে মামা আর মামুনিকে জড়িয়ে ধরলেন। মনিকা চৌধুরী পেছনে থেকে হেসে হেসে এতদিন পরের সুন্দর এই মুহূর্তটাকে নিজের মোবাইলে বন্দি করতে ব্যস্ত। সন্ধ্যায় নিহাল আহমেদ অভনীকে সাথে করে নিয়ে বাসায় ফিরলেন। পুরো বাসা অন্ধকার। বাসা অন্ধকার দেখে নিহাল আহমেদ একটু চিন্তিত হয়ে গেলেন আর অভনী অবাক হল। নিহাল আহমেদ কলিং বেল বাজানোর পর অন্ধকারে কেউ একজন দরজা খুলে দিল, কিন্তু কাউকে দেখতে পেল না ওরা। ভিতরে গিয়ে সবাইকে ডাকতে লাগল, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। নিহাল আহমেদ মোবাইলের লাইট জ্বালালেন, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না। অভনীকে ড্রয়িং রুমে বসতে বলে নিজেদের রুমের দিকে যেতে লাগলেন উনি। তখনই কেউ একজন ডেকে উঠল, নিহাল, মোশাররফ। অন্ধকারে মোশাররফ চৌধুরীর কণ্ঠ শুনে থমকে দাঁড়াল নিহাল আহমেদ। মোবাইলের লাইটটা পিছন দিকে ঘুরালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাই মনে ভুল ভেবে আবারও সামনের দিকে হাঁটা ধরল। তখনই ঘরের লাইট জ্বলে উঠে সবার একসাথে চিল্লানোর শব্দতে পিছন ঘুরে তাকালেন উনি। নিহাল আহমেদের চোখ দুটো স্থির হয়ে গেল ওনার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা মোশাররফ চৌধুরীর দিকে। মাথায় ছোট একটা ব্যান্ডেজ করা। নিহাল আহমেদের চোখের পানিগুলো টলমল করছে, মনে হচ্ছে এই বুঝি পানিগুলো অবাধ্য হয়ে পড়ে যাবে। মোশাররফ চৌধুরী নিহাল আহমেদকে জড়িয়ে ধরল, তার সাথে নিহাল আহমেদও জড়িয়ে ধরল মোশাররফ চৌধুরীকে। ভালোবাসার বন্ধুটাকে এতটা কাছে পেয়ে সব কষ্টগুলো যেন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল ওনার। সব অভিমান ভুলে গেছেন উনি এই মুহূর্তে। সত্যিকারের বন্ধুত্ব বুঝি এমনি হয়? ড্রয়িং রুমে সবাই একসাথে বসে পড়ল। সাহেরা বেগম সবকিছু জানতে পারলেও অভনীর মাথায় কিছুই ঢুকছে না। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল সবার দিকে। নীলিমা আহমেদ নিহাল আহমেদকে সবকিছু খুলে বলার পর উনি মোশাররফ চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন, তোকে আমি ভুল বুঝলাম রে, আমি তো বন্ধু হবার যোগ্যই না। চুপ কর শালা। আমার বোনকে ভালোবাসিস একবার, ও তো আমার কাছে বললি না। ভাগ্যিস বুঝতে পেরেছিলাম। ভাইয়া, আমি কিন্তু আর তোকে ছাড়ছি না। আহা, তুই আমার বেয়াই হবি আর প্রতিদিন আবার আমার জন্য চকলেট আনবি। যদি রাজি না হস তাহলে আমাদের জেনারেশনে তোর করা কাজটা বাচ্চাদের জেনারেশনে আমি করব। নীলিমা। মাইশা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মোশাররফ চৌধুরী হাসলেন। একটু পর আবারও ওরা ছোটবেলার নানান কথা বলে খুনসুটিতে মেতে উঠলেন। নীল, নীরব, অভনী আর মাইশা অবাক নয়নে তাকিয়ে আছে ওনাদের দিকে। ভালোবাসার মানুষগুলোকে একসাথে পেয়ে যেন সবাই আবারও যুবক বয়সের বাচ্চামতে ফিরে গিয়েছেন। বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়া মানেই অদ্ভুত এক আনন্দময় শব্দ। বেড়াতে যাওয়া মানেই একরাশ আনন্দ, ঘোরাঘুরি, লাফালাফি। আর তা যদি হয় পরিবারের সবাই একসাথে, তাহলে তো আর কিছু বলারই নেই। আজ সবাই একসাথে নীলের নানু বাসায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাবে।
অবনীরা যাবে না বললেও নিহাল আহমেদ আর নীলিমা আহমেদের জোড়াজড়িতে শেষে রাজি হতেই হল। তাছাড়া এই কয়েকদিনে মোশাররফ চৌধুরী, মনিকা চৌধুরী আর মাইশাও ওদের সাথে অনেকটা মিশে গেছে। অবনীদেরকে এই পরিবার থেকে আলাদা ভাবে না কেউই। তাই ওদের জোড়াজুড়িতে অবনীও আর না করল না। তবে অভনীর সাথে করে যাচ্ছে ওর একগাধা বই। সকাল ৭টা। নিহাল আহমেদ, নীলিমা আহমেদ, সাহেরা বেগম আর রহিমা বেগম এক গাড়িতে বসেছে। নীল, নীরব, মাইশা, অভনী আর আরিহা এক গাড়িতে বসবে। নীল গাড়ি ড্রাইভ করবে, আরিহা জানালার পাশে বসে পড়ল। মাইশা উঠে আরিহার পাশে বসল। অভনী যখনই পেছনে বসতে যাবে নীরব পেছনে মাইশার কাছে বসে পড়ে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে বলল, মিষ্টি আপু, এত বড় একটা জার্নিতে আমাকে সামনে বসিয়ে অসহায় মুখ করে বসে থাকতে দিও না প্লিজ। অভনী মুচকি একটা হাসি উপহার দিয়ে নীলের পাশের সিটে সামনে গিয়ে বসে পড়ল। নীল আর চোখে তাকালো অভনীর দিকে। হালকা গোলাপি রঙের প্রিন্টের শাড়ি পরেছে আজ অভনী। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, লম্বা চুলগুলোকে আজও বিনুনি করে আটকে রেখেছে। মোশাররফ চৌধুরী আর মনিকা চৌধুরী এক গাড়িতে বসেছেন। মাহিব আসেনি। উইখান দিয়ে গাড়ি নিয়ে নিজে নিজেই চলে আসবে বলেছে। মাহিবও এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে, ছাত্র হিসেবে ভালো হওয়ায় মাহিব A+ পেয়েছে। গাড়ি চলছে তার আপন গতিতে। অভনী বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত। সকাল হলেও বাইরের পরিবেশটা বেশ কোলাহলপূর্ণ আর গাড়ির হর্নের শব্দে ভরপুর হয়ে গেছে। এই জন্যই বুঝি শহর গ্রাম থেকে এত আলাদা। গ্রামের সকালে চারদিকে শুনশান নীরবতায় ঠান্ডা বাতাসে কি মুগ্ধই না লাগত। নীল গাড়ি ড্রাইভ করতে করতে আর চোখে তার পাশের সিটে বসে থাকা প্রেয়সীকে দেখছে। আরিহা বাহিরের দিকে মুখ করে তাকিয়ে আছে। নীরব মাইশার হাতটা শক্ত করে ধর রেখেছে আর মাইশা লজ্জা মাখা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জা নারীর ভূষণ। বাঙালি নারীর কলস ভরা লজ্জা না থাকলে কি হয়? ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব ১২০ কিলোমিটার। গাড়ি দিয়ে সড়কপথে যেতে ৩ ঘন্টা সময় লাগবে। কিশোরগঞ্জ থেকে অষ্টগ্রাম ৬০ কিলোমিটার দূরত্বে। তাই উইখান দিয়ে যেতে আরও একটা ৩০ ঘন্টা সময় লাগবে। দীর্ঘ ৩ ঘন্টা ড্রাইভ করার পর ওরা এসে পৌঁছালো মিঠামিনে। দুপাশে সবুজ রঙের ঘাস আর মাঝখানে একটি সড়ক। সবুজ অরণ্য বিমোহিত চারদিক। কি অদ্ভুত সুন্দর! সবুজের বুকে এক টুকরো পিচডালাপূর্ণ রাস্তা। বাইরের ঠান্ডা বাতাস এসে মনটাকে আরও বেশি ফুরফুরে করে দিচ্ছে। কিছুক্ষণ পর ওরা পৌঁছে গেল মিঠামিনের নিকলি হাওরের অসম্ভব সুন্দর রাস্তায়। হাওরের কাছে আসার পরই অভনীর চোখ দুটো খুশি আর মুগ্ধতে চিকচিক করতে লাগল। অভনী চিল্লিয়ে গাড়ি থামাতে বলল। নীল গাড়ি থামাতেই অভনী হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে গিয়ে দুহাত প্রশস্ত করে দাঁড়িয়ে পড়ল। এই মুহূর্তে সাগরের ঢেউয়ের শব্দের সাথে বাতাসের মিষ্টি গ্রানটা গ্রহণ করতে ব্যস্ত অভনী। কি অদ্ভুত সুন্দর জায়গাটা! দুই পাশে বিশাল বড় সাগরের মাঝখানে একটুকরো রোদের ঝলমলে আলোর মতো বিছিয়ে আছে সড়ক। যেন সাগরের বুকে লম্বা আকারে সড়কটা আপন মনে পড়ে আছে। আকাশের নীলছে বর্ণের কারণে সাগরের পানিগুলোও দেখতে নীলবর্ণ হয়ে আছে। এত সুন্দর রাস্তা এর আগে কখনো দেখেনি অভনী। বর্ষাকাল হওয়াতে হাওরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। নীলচে বর্ণের পানিগুলো দেখতে কি অপরূপ সুন্দরই না লাগছে। পানির মাঝেই ছবির মতো সুন্দর ছোট ছোট গ্রামগুলো ভেসে আছে। রোদের ঝলমলে আলো, ওয়াল বাতাস, মাঝিদের গান, জেলেদের ব্যস্ততা, ছোট ছোট নৌকায় করে মানুষের যাতায়াত, সবকিছু মিলিয়ে চারপাশটা হয়ে উঠেছে দেখার মতো। অভনী নামার পর আস্তে আস্তে সবাই গাড়ি থেকে নেমে গেল।
বাতাসের সুসা শব্দে বিমোহিত হয়ে আছে চারদিক। কয়েকজন পর্যটকও আছে আশেপাশে। সাগরের পানিতে পা রেখে হাঁটতে ইচ্ছে করছে অভনীর, কিন্তু এই মুহূর্তে এমন ইচ্ছেগুলো যে নিতান্তই তুচ্ছ তা খুব ভালোভাবেই জানে সে। তাই নিজের ইচ্ছের কথা আর কাউকে জানাল না। বেশ কিছুক্ষণ থাকার পরেও অভনীর যেতে ইচ্ছে করছে না, এদিকে নীলদের কারোরই আগো আসা হয়নি। তাই সুন্দর এই মুহূর্তটাকে উপলব্ধি করছে বেশ। কিন্তু মোশাররফ চৌধুরী বলে উঠলেন, এখন চলো যাওয়া যাক। বাসায় গিয়ে সব ঠিক করে পরে আবার এখানে আইসো। কেমন বাচ্চারা। অগত্যা মন খারাপ করেই গাড়িতে উঠতে হলো অভনীর। হাওরের পুরোটা রাস্তা গাড়ি থেকে মুখ বের করে হাত নাড়িয়ে গেছে অভনী। সবার মুখেই একটুকরো হাসি ঝুলে আছে। জায়গাটা যে অসম্ভব সুন্দর তা ওদের প্রত্যেকের তাকানোর ধরনেই বোঝা যাচ্ছে। দুপুর 1টা। অভনীরা নীলের নানু বাসায় এসে পৌঁছাল। বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাসা। হয়তো চৌধুরী নামক টেগটা অনেক আগে থেকেই লেগে আছে ওদের। নীলিমা আহমেদের মধ্যে কিছুটা ভয় কিছুটা ভালো লাগা, সব মিলিয়ে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে ওনার। চোখ দুটো জলে চিকচিক করছে। বাইরে থেকে বাড়িটা ঠিক আগের মতোই আছে। গাড়ি থেকে নেমে পুরো বাড়িটাই একবার চোখ বুলিয়ে নিল অভনী। সবার পিছু পিছু হাঁটা ধরল বাড়ির ভেতরের উদ্দেশ্য। রায়হান চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে আছেন, বয়স্ক মানুষদের তালিকায় পড়ে গেছেন এখন। গায়ে সাদা রঙের পাঞ্জাবি আর চোখে মোটা ফ্রেমের চশমা লাগিয়ে একমনে খবরের কাগজ পোছেন উনি। বা নীলিমা। হঠাৎ বাবা ডাকে থমকে গেলেন উনি, এই মুহূর্তে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছেন না। যদি চোখ তুলে দেখতে পান কেউ নেই? নিচের দিকে তাকিয়ে থাকলেও তো সুপ্ত এক আশা থাকবে। রায়হান চৌধুরী তাকালেন না উপরে। নীলিমা আহমেদ দৌড়ে গিয়ে বাবার পা জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, বাবা তুমি কি এখনো আমার সাথে রেগে আছো? বাবা দেখো আমি তো কোনো ভুল করিনি। ঠিক মানুষটাকে ভালোবাসা তো অন্যায় নয় বাবা। দেখো তোমাদের মেয়ে আজ সুখে আছে, অসম্ভব সুখে, কিন্তু তোমাদের শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে। রায়হান চৌধুরী চোখ তুলে তাকালেন, হ্যাঁ এটাই তো ওনার মেয়ে। সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে, চোখে মুখে হালকা বয়সের ছাপ ভেসে উঠেছে। দীর্ঘ 25 বছর যাবৎ দেখে না এই মেয়েটাকে। অতিরিক্ত সুখ আর দুঃখে মিশ্রিত হয়ে সবার সামনে নীলিমা আহমেদকে চর বসিয়ে দিলেন উনি। চোখে তার চিকচিক করা জলগুলো কুচকানো গাল বেয়ে পড়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন উনি। নিহাল আহমেদ গিয়ে সালাম করলেন। উনি নিহাল আহমেদকেও জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা হিসেবে কি এতটাই খারাপ ছিলাম রে মা, যে এত দূরে চলে গেলি আমাদের ছেড়ে? এতদিন কি একবারও দেখার ইচ্ছে হয়নি এই রাগী বদমেজাজি বাবাটা কেমন আছে? একটা বার মনে হয়নি তোর মা তোকে ছাড়া কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে? সরি বাবা, আমার ভুল হয়েছে এতদিন অভিমান করে থাকা। আমি ভুলে গেছিলাম যে বাবা মা কখনো সন্তানদের ভুলতে পারে না। আমাকে মাফ করে দাও বাবা। নীলিমা, বাবা মার কাছে সন্তানদের কখনো অন্যায় থাকে না মা। মরার আগে একবার তোকে দেখতে পেরেছি এটাই যে অনেক। বাবা মা কোথায়? দেখ গিয়ে নামাজ পড়তে গেছে, তোকে দেখলে কি যে খুশি হবে না রে। রায়হান। নীলিমা আহমেদ চৌধুরী মায়ের রুমের দিকে যেতে নিলেই চোখ পড়ল একটু সামনে হিজাব পরিহিতা মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। চোখ দিয়ে মানুষটার টপটপ পানি পড়ছে কিন্তু সে নির্বাক। মেয়েকে দেখে অতিরিক্ত সুখে ওনার কথা বলার ক্ষমতাটুকু পাচ্ছেন না। মা শব্দটা বুঝি এমনি?
নীলিমা আহমেদ মাকে জড়িয়ে ধরলেন। এতদিন পর মায়ের মুখটা দেখে উনি নিজেও কিছু বলতে পারছেন না। বেশ কিছুক্ষণ শুনশান নীরবতায় কেটে গেল চৌধুরী বাড়ি। মোশাররফ চৌধুরী, মনিকা চৌধুরী, নীল, নীরব, মাইশা, আরিহা আর অভনী অনুভূতিসম্পন্ন চোখ নিয়ে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে। মোশাররফ চৌধুরী ধীর পায়ে মায়ের কাছে এগিয়ে গিয়ে বললেন, মা দেখো আমাদের বুড়ি ফিরে এসেছে। আবার আমাদের ঘরটা আলোকিত হয়ে যাবে বুড়ির খিলখিল হাসির শব্দে। মা আবার তোমার কোলেকো আগে মাথা রাখবে তা নিয়ে ঝগড়া হবে। তুমি খুশি নও মা? কথা বলো বুড়ির সাথে, বুড়ি কষ্ট পাচ্ছে তো মা। মরিয়ম চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এতক্ষণে বাড়ির কাজের লোকসহ বিভিন্ন সার্ভাররা চলে এসেছে। 25 বছর আগের অনেকেই এখনো আছেন। ওদের চোখ বেয়ে পড়ছে রঙহীন নোনা পানি। পরিবার শব্দটা বড্ড অদ্ভুত। না চেনা যায় না বোঝা যায়, তবে অদ্ভুত এক টান অনুভব করা যায়। মেয়েরা পরিবার থেকে যত দূরেই থাকুক না কেন কোনোদিনও পরিবার নামক কঠিন বন্ধনকে ভুলতে পারে না। জন্মের পর প্রথম পরিবারই তাদের মা বাবার সাথের পরিবার। ছেলেরা কাজে হাজার মাইল দূরে থাকলেও দিন শেষে পরিবারের জন্য মনে শূন্যতা বিরাজ করবেই। পরিবার একটা শক্তি। সকল অবস্থায় পুরো পরিবার হাতে হাত রেখে একসাথে থাকলে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না, অন্যের কথায় একগুচ্ছ পরিবার ছিন্নভিন্ন করতে পারবে না। বাবা মায়ের উচিত সন্তানের কথা ভেবে সবসময় তাদের পাশে থাকা, তাহলে কোনো পরিস্থিতি তাদের মধ্যে আত্মহত্যার মতো খারাপ কাজের কথা মাথায় আসত না। কি দরকার সন্তানকে জোর করে অন্য একটা পরিবারে ঢুকিয়ে দেবার, যেখানে সারা জীবন যে সংসার করবে সে নিজেই রাজি নয়? সঠিক মানুষকে ভালোবাসা অন্যায় নয়, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়, ঘোর অন্যায়। ভুল মানুষকে ভালোবাসা মানেই বিষাক্ত, পুরো জীবনটাই বিষাক্ততে ভরপুর। মোশাররফ চৌধুরীর মতো ভাই থাকলে হয়তো কোনো বোনের ক্ষতি হতো না। হয়তো নীলিমাও অন্য একজনকে বিয়ে করার বোঝা সহ্য করতে না পেরে কষ্ট থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথটাই বেছে নিতেন। মনে থাকত না আত্মহত্যা করলেই কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় না। পরিবার শব্দটা খুব ছোট হলেও এর গভীরতা দৃঢ়। চিরস্থায়ীভাবে মনে দাগ কেটে যাবার জন্য এই একটা শব্দই যথেষ্ট। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই। একটু পরেই দুপুরের খাবার খাবে একসাথে। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছেন নীলিমা আহমেদ চৌধুরী। মা পরম আদরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রায়হান চৌধুরী অভনীকে ইশারা করে বলে উঠলেন, কিরে এটা কি আমার নাতবউ নাকি? রায়হান চৌধুরীর কথায় অভনীর চোখগুলো বড় বড় হয়ে গেল। চোখ বড় বড় করে নীলের দিকে তাকালো সে, কিন্তু নীলের এতে কোনো ভাবান্তর নেই। দেখে মনে হচ্ছে কিছুই শুনতে পায়নি, একমনে মোবাইল টিপতে ব্যস্ত সে। তবে নাতবউ বলাতে সবার আগে নীলের দিকেই নজর গেল কেন বুঝতে পারছে না অভনী। তবে বেশ লজ্জা লাগছে তার। অভনীকে লজ্জার খনি থেকে বের করার জন্য নিহাল আহমেদ বলে উঠলেন, না বাবা, ও আমার মেয়ে। আমাদের অফিসেই কাজ করে, তবে সবথেকে বড় কথা ও আমার মেয়ে। একে একে সবাইকে পরিচয় করিয়ে দিলেন নিহাল আহমেদ। বিশাল বড় বাড়ি হবায় সবাইকে সবার রুম বুঝিয়ে দেয়া হল। এখানে 3 দিন থাকবে ওরা। দুপুরে খেয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে গেলেন। একদিন পর আজ মাহিব আসবে, সবাই মিলে একসাথে আবারও নিকলি হাওড়ে গিয়ে নৌকা করে ঘুরে বেড়াবে কাল। মাহিব আসতে আসতে সকাল 10টা বেজে গেল। ফুপ্পিকে ছবিতে দেখলেও সামনে থেকে কখনো দেখেনি সে। তাই তার মধ্যে একরাশ এক্সাইটেড বিরাজ করছে,
বাসায় ঢুকেই জোরে জোরে ফুপ্পিকে ডাকতে লাগল সে। তখনই ওর চোখ আটকে গেল বাচ্চা মেয়ে আরিহার দিকে। টিভিতে কার্টুন দেখতে দেখতে চকলেট খাচ্ছে সে, যার অর্ধেক চকলেট গালে আর মুখে লেগে আছে। মাহিব এক দৃষ্টিতে আরিহার দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে, আরিহার সামনে গিয়ে বলে উঠল, হেই পিচ্ছি, কে তুমি? আরিহা ভ্রু জোড়া কুঁচকে বলল, মুখ ফুলিয়ে বলল, হুহ, আমি মোটেও পিচ্ছি নই, আমার ক্লাসমেটের অনেকেই প্রেম করে। আরিহার কথায় মাহিব জোরে জোরে খিলখিল করে হাসতে লাগল। মাহিবের এমন হঠাৎ হাসি দেখে আরিহার চরম রকমের বিরক্ত লাগছে। কাউকে দেখে এভাবে হাসার কি হল? উল্লুক কোথাকার! আরিহা মনে মনে এক বস্তা গালি দিচ্ছে মাহিবকে। একে তো কার্টুন দেখা নষ্ট করছে, আবার কেমন খিলখিল করে হাসছে। কিন্তু আরিহার মনে মনে গালি মাহিবের উপর প্রভাব ফেলল না, সে এখনও হেসে যাচ্ছে। আরিহার হঠাৎ মনে হল, আরে এই ছেলে তো হুট করে বাসার ভিতর ঢুকে গেছে। সে যে গুজে বোকা বানিয়ে চুরি করতে আসেনি তো? ভাবতে দেরি আরিহা জোরে জোরে চিল্লাতে লাগল, চোর, চোর আপু, ছোট মা, ভাইয়া চোর আসছে, চোর! মুহূর্তেই মাহিবের হাসি গায়েব হয়, এক বস্তা রাগ এসে ভর করল ওর মধ্যে। ভার্সিটির মাঠে সবুজ ঘাসে হেঁটে বেড়াচ্ছে নির্ঝয়। অভনীকে দেখে না আজ অনেক দিন। বড্ড দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে, কিন্তু অভনীকে নিয়ে ওর ইচ্ছেগুলো যে ডুকরে ডুকরে ধামা চাপা দিয়ে মরতে হবে তা খুব ভালোভাবেই জানে সে। তাই একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে লাগল। হঠাৎ একটা মেয়ে এসে নির্ঝয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আচমকা এমন হওয়ায় নির্ঝয় চমকে গেল। ভ্রু কুঁচকে অবাক নয়নে তাকালো মেয়েটির দিকে। সাদা ফর্সায় দুধে আলতা গায়ের বরণ মেয়েটার, চেহারাটাও বেশ সুন্দর। 100 জনের মধ্যে সুন্দরী প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে মেয়েটি প্রথম হবে। কিন্তু সেই চেহারায় মায়া খুঁজে পেল না নির্ঝয়। চুলগুলোকে পিঠ অবধি লেয়ার কাটে কেটে রেখে ব্রাউন কালার করে রেখেছে, গায়ে টপস আর পেন্ট পরে আছে। মেয়েটি হুট করে বলে উঠল, আই লাভ ইউ নির্ঝয়। ডু ইউ লাভ মি? মেয়েটির কথায় নির্ঝয়ের ভ্রু জোড়া আটেকটু কুঁচকে গেল। এতক্ষণে ভার্সিটির অনেক মানুষ জড়ো হয়ে গেছে ওদের সামনে। পাশ থেকে সবাই চিল্লিয়ে বলতে লাগল, সে ইয়েস নির্ঝয়, হ্যাঁ বলো নির্ঝয়, হ্যাঁ বলে দাও। মেয়েটি এখনো নিচে হাঁটু গেড়ে বসে আছে। নির্ঝয় মেয়েটিকে বলল, উঠে দাঁড়ান। আগে ইয়েস বলুন, তারপর উঠব। আমি উঠতে বলেছি। মেয়েটি আস্তে আস্তে উঠে দাঁড়াল। নির্ঝয় মেয়েটির আরেকটু কাছে গিয়ে বলল, নাম কি? নীরা। হুম মিস নীরা, শুনো, আমি কোনোভাবেই তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু ভাগ্য নামক জিনিসটায় সবার জন্য সবাই থাকে না। যে যাকে চায় তাকে সবাই পায় না। সরি মিস নীরা, আমি অন্য একজনকে ভালোবাসি। যদিও ভাগ্যের পরিহাসে সে আমার হবে না। এটা বলেই নির্ঝয় নীরাকে পাশ কেটে চলে যেতে লাগল। নীরা পিছন থেকে ডেকে বলল, হেই মি। নির্ঝয়, ওই মেয়েটির মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? নির্ঝয় পিছন ফিরে মুচকি হেসে বলল, শহরের অলিগলিতে, এমনকি অফিসেও মেয়েটি শার্ট প্যান্ট না পরে সুতি শাড়ি পরে অব্যস্ত। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলোকে কেটে পিঠ অবধি করে ব্রাউন কালার রং করে নয়, বরং লম্বা চুলগুলোকে খোলা রেখে বা বিনুনিতে আটকে রাখতে ভালোবাসে। মুখে মেকআপের দল প্রলাপ দিয়ে নয়, গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিকই মেয়েটির সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেয়। মেয়েটির বর্ণনা করে আমি শেষ করতে পারব, তবে সবথেকে বড় কথা মেয়েটির টানা টানা চোখের গভীরে এক বুক মায়া জমে থাকে, যেখান থেকে চাইলেও নজর সরানো দেয়। ভালো থেকো, আসি। নির্ঝয় আবারও চলে যেতে লাগল।
মেয়েটি পিছন থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগল, আমিও ঠিক ওই মেয়েটার মতোই হবার চেষ্টা করব মি। নির্ঝয়, মেয়েটিকে আমি আপনার মন থেকে সরাতে চাই না, তবে আপনার মনের এক কোণে নীরা নামক শব্দটা জায়গা নেবার মতো জায়গা অবশ্যই তৈরি করে নিব। আপনিও একদিন আমায় ভালোবাসবেন মি। নির্ঝয়, খুব বেশি ভালোবাসবেন। নীরার চোখের চিকচিক করা জলগুলো ফর্সা গাল বেয়ে মাটিতে পড়ল। নির্ঝয় আবারও পিছন ফিরে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে হাঁটা ধরল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। চলবে।